বেশ কিছু রাজ্যকে মক ড্রিলের নির্দেশ একাধিক রাজ্যকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। 7ই মে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে। নজরে রাজ্যের অসামরিক প্রতিরক্ষা, ব্ল্যাক আউট, এয়ার রেড ওয়ার্নিং, নাগরিকদের আত্মরক্ষার প্রশিক্ষণ, আচমকা আক্রমণে বাঁচার প্রশিক্ষণ, একাধিক বিষয় নজর দেওয়ার নির্দেশ। বেশ কিছু রাজ্যকে মক ড্রিলের নির্দেশ, একাধিক রাজ্যকে নির্দেশ রাষ্ট্রমন্ত্রকের, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী 7ই মে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে। নজরে রাজ্যের অসামরিক প্রতিরক্ষা, ব্ল্যাক আউট, এয়ার রেড ওয়ার্নিং, নাগরিকদের আত্মরক্ষার প্রশিক্ষণ, আচমকা আক্রমণে বাঁচার প্রশিক্ষণ, একাধিক বিষয় নজর দেওয়ার নির্দেশ। ইতিমধ্যেই ভারত পাকে উত্তেজনা এবং তাতেই বেশ কিছু রাজ্যকে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি এই বিষয়ে কি বলেছেন আমরা শোনাবো। এ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এর হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেমন একদম সরাসরি যুদ্ধক্ষেত্রে যারা রয়েছেন তারা রয়েছেন মিলিটারি, তারা। আর সেকেন্ড লাইন অফ ডিফেন্স কিন্তু সিভিলিয়ানরা নিজেরাই, কিন্তু তারাও যুদ্ধ বুঝে করুন বা না বুঝে করুন, কিন্তু তারাও যুদ্ধ করছেন কিন্তু সর্বক্ষেত্রে। এখন তারা যুদ্ধ করলে তাদের তো শেখাতে হবে যে তারা যুদ্ধটা কিভাবে করবেন। একটা বোম এসে পড়লো, তো সেই বোমের সাইরেন বাজলো, আমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করব। শুধু নিজেকে প্রোটেক্ট করা না, আমি আরেকজনকে কি করে প্রোটেক্ট করব, এই দুটো জিনিসকে একসাথে শেখানো হয় এই মক ড্রিলের মধ্যে। আমি কেউ ইনজিওর্ড হলো, তাকে নিয়ে যাওয়া, এটা কালেকটিভ নিয়ে যাওয়া, একজন নয়। তো এই কালেকটিভ নিয়ে যাওয়া, তো এই টিমটা তৈরি করা, এই সবটা মিলিয়েই মক ড্রিল। কিন্তু সাইরেন ঠিক সময় বাজানো, এটা এই দায়িত্বটা অবশ্য সিভিলিয়ানের দায়িত্ব নয়। এই দায়িত্বটা হচ্ছে যে যারা রয়েছেন যুদ্ধের সাথে ডাইরেক্টলি যুক্ত রয়েছেন। নর্মালি পশ্চিমবঙ্গে এই সব সাইরেন গুলো বেশিরভাগ বসানো হয়েছিল ইনস্টিটিউশন গুলোর মাথায়, বেশিরভাগ প্রচুর থানার উপরেও, ছাদের ওপর সাইরেন ছিল। ফলে তাদের কাছে মেসেজ আসে দ্রুত এবং তারা সেটা বাজানোর সাথে সাথে আমরা কিভাবে রিয়াক্ট করব, আমরা সেটা শেখানো হচ্ছে। এটা আমার বক্তব্য হচ্ছে, যুদ্ধ লাগুক বা না লাগুক, ধরুন যুদ্ধ লাগবেই এমনটা আমরা কেউই বলতে পারি না। এখন প্রচুর চাপ আছে, ইউনোর থেকে চাপ আছে যুদ্ধ যেন না হয়। আবার আমাদের মধ্যেও অনেকে মনে করছেন যে যুদ্ধ হলে সমস্ত দুটো দেশেরই দারুণ ক্ষতি, আমাদের তো ক্ষতি হবেই, অনেক কোটি কোটি টাকা খরচ একটা যুদ্ধে। তাই যুদ্ধ করব বললেই যুদ্ধ করা যায় না, অর্থনীতিটাও একটা বড় ব্যাপার। কাজেই সবটা মিলিয়ে আমার নিজের মনে হয় যে এই যে ড্রিলটা হচ্ছে, ড্রিলটা কাজের ড্রিল। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম কর্নেল সৌমিত্র রয়ের সঙ্গে। তিনি কি বলেছেন আমরা শুনবো। আদেশ এসে থাকে, তার মানে আমাদের হোম ডিপার্টমেন্ট কাছে ইনফরমেশন আছে হয়তো পাকিস্তান একটা প্রিএম্প্ট ভারতের ওপর একটা প্রিএম্প্ট আক্রমণ করতে পারে, যেটা প্রত্যেকবার পাকিস্তান করে আসছে। কিন্তু অবভিয়াসলি আক্রমণগুলো কিন্তু পাকিস্তান করেছে বর্ডার এরিয়াতে। 1948 সালে যে জম্মু অ্যান্ড কাশ্মীরে ঢুকলো, সেও পাকিস্তান প্রিএম্প্ট করে ঢুকে গিয়েছিল, আর তার ফল এখনো ভুগতে হচ্ছে আমাদের। তারপর আবার 65-এও তারা আখনুর ঝামঝরিয়া দিয়ে ঢুকতে চেষ্টা করলো, তারপর আমরা রিয়াক্ট করেছি। তারপর 71-এও 3 ডিসেম্বরে ওরা ভারতবর্ষের বহু এয়ারপোর্টে একসঙ্গে আক্রমণ করলো। তারপর আমরা অ্যাকচুয়ালি যুদ্ধটা আরম্ভ করলাম 71-এ। তা এবারেও সেরকম একটা কিছু ফিল করা যাচ্ছে যে হয়তো পাকিস্তান একটা প্রিএম্প্ট আক্রমণ করতে পারে। সেই আক্রমণটা যে কোনো ভাবে হতে পারে, মিসাইল আক্রমণ হতে পারে। মিসাইল হয়তো পাকিস্তানের কাছে এরকম মিসাইল আছে যেটা আমরা জানি না বা মিডিয়া জানে না, যেটা 300-400 কিলোমিটার তার রেঞ্জ হবে। সেটা যদি একটা কোনো ভারতবর্ষের কোনো সিটি বা শহরের ওপরে পড়ে, কিভাবে সেটাকে ডিফেন্ড করতে হবে আমাদের, সেটার প্র্যাকটিস করতে হবে। কিন্তু সেই প্র্যাকটিস গুলো কে করাবে? এটা একটা ভেগ অর্ডার। যেরকম ব্ল্যাক আউট যদি করতে হয়, রাত্রিবেলা যদি এয়ার স্ট্রাইক আসে বা দিনের বেলা যদি এয়ার স্ট্রাইক আসে, এখন তো সব ফাইটার এয়ারক্রাফট, বম্বার এয়ারক্রাফট রাত্রিবেলা ফ্লাই করতে পারে। তারা যদি বম্বিং করে বা এয়ার স্ট্রাইক করে, রাত্রিবেলা করবে। রাত্রিবেলা করে তারা লাইট দেখে বম্বিং করবে। সেখানে
ব্ল্যাক আউট, যেরকম আমরা দেখলাম যে ফিরোজপুরে প্র্যাকটিস হলো, তো সেই ব্ল্যাক আউট প্র্যাকটিস করতে হবে। তারপর যদি মিসাইল অ্যাটাক হয় তাহলে বা এয়ার অ্যাটাক হয়, তাহলে কিভাবে ডিফেন্ড করতে হবে সাধারণ নাগরিককে, তাদের তো আর মিলিটারি ট্রেনিং নেই। তা এটা একটা ওয়ার্নিং হিসেবে দেওয়া হলো, কিন্তু কথা হচ্ছে এইগুলো কারা করাবে? এই যে যদি ধরুন কলকাতায় যদি বলে তোমরা ব্ল্যাক আউট প্র্যাকটিস করো, তা এইটা কলকাতায় কিভাবে ব্ল্যাক আউট প্র্যাকটিস হবে, অন গ্রাউন্ড কিভাবে এটা ইমপ্লিমেন্ট হবে? বা কলকাতায় যদি একটা এয়ার স্ট্রাইক হয়, কিভাবে সিভিলিয়ানরা তার এগেনস্টে ডিফেন্ড করবে? সেটার প্র্যাকটিস কে করাবে? সেটার প্র্যাকটিসের জন্য কি আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে? এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হতো, তারপর কিন্তু 65 সাল যুদ্ধ, 71 সালের যুদ্ধ, এগুলো কিছু হয়নি, এক্সেপ্ট এয়ার স্ট্রাইকের এগেনস্টে একটা সাইরেন সিস্টেম থাকে, যে সাইরেন বাজাবো মানে এয়ার স্ট্রাইক অবধারিত, তোমরা যে যার পজিশন নিয়ে নাও, যেটা শেখানো হয়। যদি বাংকার বানানো থাকে, বাংকারের নিচে যাও, খাটের নিচে ঢুকে যাও, এই ধরনের একটা ড্রিল আছে, সেই ড্রিলটাকে ফলো করতে হয়। সেই ড্রিল তো এখন আমাদের প্রেজেন্ট জেনারেশন এর মধ্যে এই ধরনের কোনো আইডিয়াই নেই, এগুলো কে করাবে? এইটা আমার প্রশ্ন। কিন্তু এটা একটা ইন্ডিকেশন যে আমরাও এক্সপেক্ট করছি যে পাকিস্তানের দিক থেকে হয়তো একটা প্রিএম্প্ট, বা আমরা যখন প্রত্যুত্তর দেব তার এগেনস্টে পাকিস্তানের থেকে একটা প্রত্যুত্তর আসবে। তো তখন আমাদের কি করতে হবে? তারা হয়তো এবারে মিলিটারি টার্গেট কেউ হিট করবে না, তারা সিভিলিয়ান টার্গেটকে হিট করবে, কিন্তু আমরা মিলিটারি টার্গেটকে হিট করব। তা এটা একটা ইস্যু, এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে গ্রাউন্ডে দেখতে হবে, বুঝতে হবে।